শুরু করেন। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপ্যাং মহাদ্যুতিম দান্তারিং সর্বপাপং ন প্রণতঃ স্মিতবাকরম দিব্য শঙ্কতুষারাভ্যং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিন ভক্তা সম্ভমুকুটভূষণম ধরণীর গর্ভ সম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভং কৌমারং শক্তিহস্তাং চ লোহিতঙ্গং প্রণামহম প্রিয়ঙ্গুকোলিকা সমং রূপেণ প্রতিমাং বুধং সৌমাং সর্বগুণোপেতং ত্বং বুধং নমামহম দেবতানাং ঋষীণাং চ গুরু কনকসন্নিভম বন্দে ভক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম এই মুকুন্দ বিন্নালাভং দৈত্যনাং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবাং প্রণামহম নীলাঞ্জন সাই প্রক্ষং রবিষিত মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং ত্বং নমামি সমৎসরম অদ্যকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমারদকম সিংহিকায়া সুতং রুদ্রং ত্বং রাহুং প্রণামহম পলালধুম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রত্বকং কুরুং ত্বং কেতুং প্রণামহম ওম আদিত্যাদি নবগ্রহায় নমঃ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 52, মানে আজকে কিন্তু আমাদের নিয়ম মোতাবেক শেষ ক্লাস। যদিও শেষ আজকে হচ্ছে না, আমরা 8টি ক্লাস 60টি ক্লাস দেওয়ার কথা বলেছি। তো শেষ ক্লাস, মন ভরে আপনাদের প্রশ্ন করার সুযোগ। এটা কিন্তু এই টপিক সেই পরীক্ষার প্রস্তুতি পদ্ধতি। যেমন দেখুন, আজকে আমার একটু ভালো লাগছে আপনাদের নিয়ে। কেন লাগার কথা হচ্ছে সকালবেলায় ভাই বোনের কথা একটু চমক ধরিয়ে দেওয়া হলো, আপনাদের একটু আনন্দ লেগেছে। আপনারা দেখলাম ক্লাস শুরু করার পরে সবাই একে অপরের আলোচনা করছেন। এইরকম যদি আপনারা আলোচনা করে করে বুঝে বুঝে আশেপাশের লোকজন নিয়ে এটা চেষ্টা করতে পারতেন। যেমন সকালবেলায় ধরেন 11:30 11:15 যখন বেজে গেছে, তখন কিন্তু নীরজ বাবু যে সূত্রটি বলেছিলেন, সূত্রটি কিন্তু কাছাকাছি বলেছিলেন। ওনার সূত্রটি একেবারে কাছাকাছি। তো ওই সঙ্গে আর কোন জায়গায় নজর দিতে হবে, তাহলে এটি উনি কোথা থেকে শিখেছেন? ক্লাসটা এখনো ওই পর্যায়ে ভাই বোনের, আগে একটি ক্লাসে আলোচনা হয়েছিল যে ভাই বোনের সংখ্যা কেমন বা কতজন হবে। তো এই ভাই বোনের সংখ্যা আবার আমি সকালে বলেছি যে বাবা মা কত, মানে বাবারা বা মায়েরা কতজন ভাই বোন হবে, তারপরে ধরেন আপনার সন্তানরা কতজন হবে। এই যে জিনিসগুলো, ধরেন বিজ্ঞানের যুগে সন্তান গণনা করা খুবই কঠিন, কিন্তু তার মধ্যেও কিন্তু জ্যোতিষশাস্ত্র দিয়েই একমাত্র গণনা করা সম্ভব। কারণ দুজনের মন যদি গণনা করা যায়, তাহলে তাদের মনে কয়টা সন্তান নিতে চাইবে এটা বের করা যাবে না? অবশ্যই তো চাইবে বা যাবে। আবার দেখা যাচ্ছে সন্তান আমরা পেলাম যে দুজন, দেখা যাচ্ছে দুইবারে হলো 4 জন বা দুবারে হলো 5 জন, এমনও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দুজন পাবো না। যেমন আমরা টুইন বেবির ক্ষেত্রে আপনারা কয়জন মিলাইছেন আমি জানি না। আমি আপনাদের বলেছিলাম যে জন্ম লগ্ন, আপনারা প্রথম জনের জন্ম লগ্ন থেকে আপনারা লগ্ন নির্ণয় করবেন। আর বৃহস্পতি যত ডিগ্রি, যত মিনিট, যত সেকেন্ডে থাকবে, সেই সেকেন্ড মিনিটকে ডিগ্রিকে লগ্ন ধরে দ্বিতীয় জনের জীবনী মিলাবেন বা বিচার করবেন। এটা স্যার বিচার করে একই সাথে যখন তিনজন বা চারজন হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? অবশ্যই তো সূত্র আছে। যখন একটা দেশে যুদ্ধ বাঁধতেছে, দেশের নাম একটা, এইবার ডিস্ট্রিক্টের নাম 64টা, তো 64টা ডিস্ট্রিক্টের নাম, তা 64টা ডিস্ট্রিক্ট ইফেক্ট পড়বে না? কারণ হ্যাঁ, হচ্ছে আমার উত্তরবঙ্গের থেকে চাল বা উত্তরবঙ্গের থেকে গম আসতেছে না, আবার আমাদের দেশের এলাকার থেকে মাছ যাচ্ছে না ওই এলাকায়, হ্যাঁ। তার effect পড়বে না? তাহলে কেন এটা পাওয়া যাবে না কেন? এটা কিভাবে বের করবেন? আমরা যেমন বলেছি যে লগ্ন থেকে দেহ মন জীবিকা যেগুলো বিচার করি, দ্বিতীয় থেকে ধন বিচার করি, বাক মানে তার বাকসিদ্ধতা বিচার করি, আবার দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজন বিচার করি, দলিল পত্র বিচার করি। এই মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বিশেষ করে কোন লগ্ন, মানে লগ্ন থেকে যখন আমরা ধরেন বিচার করব, রাশি থেকে প্রভিন্স বিচার করব, রাশি থেকে দেশ বিচার করব, তারপরে হচ্ছে বৃহস্পতি থেকে তার অবস্থান বিচার করব, তারপরে তার অর্থ বিচার করব, আর্থিক অবস্থা, অস্ত্র শস্ত্র গোলা বারুদের ঝলকানি বিচার করব মঙ্গল থেকে, তারপরে যুদ্ধ বিগ্রহ বা ওই সরি বন্যা, তারপরে ঘূর্ণিঝড়, তুষারপাত,
এগুলো বিচার করব চন্দ্র থেকে। তাহলে এই যে বিচারগুলো করব, তার ভিতর কোন প্রভিন্সে বা কোন ডিস্ট্রিক্টে বন্যা হবে, কোন ডিস্ট্রিক্টে খরা লাগবে, এটা বিচার করব না? এটা সূত্র আমরা কোথা থেকে নেব? সেই যে সূত্র, ওই রকম আপনাদের মান্ডেন অ্যাস্ট্রোলজিরও কিন্তু ওই চার্ট রয়েছে। ওই সূত্রের চার্ট কিন্তু মুখস্থ করতে হবে করে। যেমন দেশের রাশি, যদি আপনারা বলেন আরে বেটা দেশের রাশি কি জানি না, একসময় তো ব্রিটিশই সব দেশ শাসন করতো, তো এই ব্রিটিশের হাত থেকে যে দেশ যেদিন স্বাধীনতা লাভ করেছে, ওই দিন যে রাশি ছিল ওটাই হচ্ছে সেই দেশের রাশি। তো সেই রাশি ধরতে হবে। এবার লগ্নের সময় তো আর আমরা পাবো না, তাহলে সেই রাশি ধরে আমাদের বিচার করতে হবে। যেমন ধরুন রাশিয়া, রাশিয়া এত বড় একটা দেশ, সোভিয়েত ইউনিয়ন, যদিও কিছু দেশ ভেঙেছে, মানুষ বলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আরে কতটুকু ভেঙেছে? একখানা ইটের মাথার থেকে রাশিয়া যদি একখানা ইট হয়, তাহলে এই কর্নার থেকে হয়তো হাফ ইঞ্চি ভাঙেছে, এখান থেকে হয়তো 2 সুতা ভেঙেছে, এখান থেকে হয়তো 3 সুতা ভেঙেছে। এই ভেঙে 8-6টি দেশ হয়েছে, তাই তো নাকি? যদি তাই না হবে, তাহলে বিশ্বের বুকে এখনো রাশিয়ার আয়তন সব থেকে বেশি, অথচ জনবসতি তার মাত্র 10% জায়গায় ছাড়া জনবসতির উপযুক্ত নয়। তাহলে সেই জায়গাগুলো জনবসতির উপযুক্ত নয় কেন? কেন আজকে ধরুন ওই যে বিশ্বের সব থেকে বড় বন কি, অ্যামাজন, অ্যামাজনে কেন এমন বিশ্বের এমন কোনো প্রাণী নেই যা সেখানে নেই? আর অ্যামাজন জঙ্গলটা কেন ওখানে তৈরি হলো, আর আমাদের এই বাংলাদেশে এসে সুন্দরবন কেন তৈরি হলো? কেন পার্বত্য অঞ্চলে পাহাড় হচ্ছে আর অন্যান্য জায়গায় সমতল ভূমি হচ্ছে? কেন 12 মাস বৃষ্টি হচ্ছে, আবার কোথাও 12 মাস দিন হচ্ছে, রাত হচ্ছে? কেন হচ্ছে? এটা তো ভৌগোলিক অবস্থানের কারণে আমরা জানি। কিন্তু জানলেও এই ঋতু পরিবর্তন, আমাদের যেমন ষড় ঋতু পরিবর্তন, দৈনন্দিন পরিবর্তন কিভাবে ঘটছে, রাষ্ট্রের অবস্থানের উপর রাষ্ট্রনায়কের মস্তিষ্ক ঘুরপাক খায়। আপনার চেম্বারে যদি আমার মতো ক্লায়েন্ট যায়, তাহলে আপনার মাথা ঘুরপাক খাবে। আর যদি ধরেন ওই প্রকৃত ধরেন যারা সাধারণ গ্রাম গায়ের লোকজন আসতেছে, কোনো কিছু বুঝ দিয়ে ছেড়ে দিতে পারতেছি, তখন মস্তিষ্ক আর এক রকম ঘুরপাক খাবে। যেমন দেখুন, আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছিল, তখন কিন্তু ইরাকের সাথে ন্যাটো বাহিনী যোগ দিয়েছিল, বা বিভিন্ন দেশ জার্মানি ফ্রান্স এটা সব যোগ দিয়ে ইরাকে আক্রমণ করেছিল। তার মানে ওদের প্রচন্ড শক্তি ছিল। আবার যখন ইরাক আর ইরান যুদ্ধ করছিল, তখন সমানে সমানে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু দেখার মতো। কিন্তু এক পক্ষ যখন যুদ্ধ করছে, এক পক্ষ শক্তিশালী আর এক পক্ষ দুর্বল, তখন কি সেই যুদ্ধ আসলে দেখতে মন চায়? চায়? বলেন কি হয় তখন? যদি বলেন ইতিহাস খুঁজে যে রাম রাবণের যুদ্ধ, তাহলে কুম্ভকর্ণ একা আমাদের মতো কত হাজার মানুষ একবারে গিলে খেতে পারে, নরবানরকে গিলে খেতে পারে, তার সাথে যে এই নরবানর যুদ্ধ করতেছে, তাহলে এই যুদ্ধ কত সময় টেকা যাবে? এই যুদ্ধটা কেন তৈরি হবে? সমানে সমানে হবে না বড় ছোটর মধ্যে হবে? ঠিক গণনাটা তাই, যে আপনার কাছে যে ক্লায়েন্টটা গেল, ওই ক্লায়েন্টটা যদি জ্যোতিষ হয়, তাহলে সে যে প্রশ্ন করবে, একজন ডাক্তার যদি হয় সে যে প্রশ্ন করবে, একজন উকিল যদি হয় সে যে প্রশ্ন করবে, আর একজন সাধারণ মানুষ যে প্রশ্ন করবে, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। সেই অনুযায়ী রাষ্ট্রনায়কের মস্তিষ্ক কিন্তু সেই রকম ঘুরবে, কারণ আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের রাষ্ট্রনায়ক। তো আপনার মাথা কিন্তু সেই অনুযায়ী ঘোরাতে হবে। তাহলে রাষ্ট্রে যদি দুর্যোগ আসে, ভূমিকম্পের পূর্বাভাস দেয় বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়, তখন রাষ্ট্র নায়ক নেড়ে ছেড়ে বসে না? তখন আশ্রয়স্থল, তারপরে হচ্ছে ধরুন বিভিন্ন রকম ওই যে সরঞ্জামাদি নিয়ে মানুষ কিভাবে বাঁচানো যায়, হেলিকপ্টার নিয়ে রেডি রাখো, সেনাবাহিনীকে রেডি রাখো, এগুলো করে না? আপনার চেম্বারে একজন ভিআইপি যাবে, আমি যাব ধরেন, তো আমি গেলে আপনি নিশ্চয়ই একটু যে কোক এনে রাখবেন, বা অন্তত একটু ঠান্ডা জল এনে রাখবেন, আজকে স্যার আসতেছে, এজন্য একটা প্রস্তুতি নেবেন না? এই যে প্রস্তুতিটা নেবেন, সেই প্রস্তুতিটার বিচার কিভাবে হবে? ওই বিচারের উপর নির্ভর করে আমাদের গবেষণা করে বের করতে হবে
মানব শরীরের যদি বলতে পারেন যে অমুক অঙ্গে রোগটা হবে, তাহলে একটা দেশের কোন জায়গাটা আক্রান্ত হবে এই জায়গাটা বলা যাবে না? যেমন ধরুন ভারতবর্ষ মকর রাশির দেশ। কর্কট রাশি না? কে? ভারত কর্কট রাশি না? কেন ভারত মকর রাশির দেশ না? দেখেন তো। আমি জানি কোথায় কোন ডেটে আহ, এই তো মকর রাশির অন্তর্গত ভারতবর্ষ, মকর রাশির দেশ। এই মকরে চন্দ্র বসিয়ে দিলাম ধরেন। এই আর হচ্ছে আমেরিকা কোন রাশির দেশ দেখেন তো? কর্কট রাশি স্যার। আমেরিকা কোন দেশের? কর্কট রাশি। কর্কট রাশি। তাহলে দুইজন দুই মেরু। এইবার আমরা এখান থেকে কি 2024 সালে এই রাষ্ট্রের কোন কোন জায়গা আক্রান্ত হবে আর কোন কোন জায়গা ভালো থাকবে এটা বের করতে পারবো? একটা কর্কট রাশির মানুষের 2024 সাল কেমন যাবে, আর একটা মকর রাশির মানুষের 2024 সাল কেমন যাবে? স্যার আমরা কি মান্ডানে প্রবেশ করলাম? মান্ডেনে প্রবেশ করি নাই, মান্ডেনের ক্লাস এখন এত সহজে দেয়া যাবে না, এর সূত্রই দেইনি। কিন্তু আচ্ছা আপনাদের গবেষণা করার জন্য মান্ডেনে যাওয়ার আগে কি সব বিষয়ে গবেষণা করতে হবে, কিভাবে জানতে হবে, বুঝতে হবে, তার কিছু ধারণা দিচ্ছি। যেমন ওই আচ্ছা ভাই বোন নিয়ে আপনারা খুঁজেছেন না, আপনার দুর্ঘটনা ঘটে নখ উল্টে যাবে পায়ের, না হাঁটুর গিঁট ভাঙবে, নাকি মাজা ভাঙবে, নাকি কপালে আঘাত লাগবে, না চোখে যে গুলি লাগবে, সাপে যদি কামড় দেয় সেটি হাতে দেবে না পায়ে দেবে, কুকুরে যদি কামড় দেয় পায়ে দেবে নাকি হাতে দেবে না পেটে দেবে, এটা কিভাবে বের করবে? ওই ক্ষেত্রেও কিন্তু এই মেডিকেল অ্যাস্ট্রোলজির সঙ্গে মান্ডান অ্যাস্ট্রোলজির যোগসূত্র রয়েছে। তা না হলে কিন্তু সঠিক জায়গা নির্ধারণ করতে পারবেন না বা পারা সম্ভব নয়। বুঝতে পেরেছেন? স্যার একটু করে দেখেন না। করে দেখাচ্ছি। এই তো দেখাবো বিধায় তো বললাম যে আমেরিকা হচ্ছে কর্কট রাশির দেশ। তাহলে 1 জানুয়ারির যে প্ল্যানেটটি, সেই 1 জানুয়ারি 2024-এর যে প্ল্যানেটটি, সেই প্ল্যানেটটি কি? 1 জানুয়ারি 2024-এ বৃহস্পতি থাকবে মেষে, তারপরে রাহু থাকবে হচ্ছে মিনে, শনি থাকবে কুম্ভে, আর হচ্ছে রবি মঙ্গল থাকবে হচ্ছে আপনার, রবি মঙ্গল থাকবে ধনুতে, রবি মঙ্গল বুধ শুক্র কেতু থাকবে কন্যায়, আর বুধ শুক্র থাকবে বৃশ্চিকে। বুধ শুক্র আর কি থাকবে 1 জানুয়ারিতে? আর হচ্ছে চন্দ্র থাকবে সিংহে। এই মনে হয় সম্ভবত থাকবে, এটা হচ্ছে লগ্ন। এই 0 0 করে দিলে কন্যা লগ্ন আসতেছে। 0 0 করে দিলে কন্যা লগ্ন, কন্যা। মানে 0 0 মানে কি রাত 12টা রাত হ্যাঁ হ্যাঁ না দুপুর হ্যাঁ 12টা? রাত 12টা। রাত 12টা 1 মিনিট ধরবেন, তাতে কি কন্যা আসে? হ্যাঁ কন্যা আসতেছে। কন্যা কি? কন্যা লগ্ন? কন্যা লগ্ন। তাহলে আপনার সফটওয়্যার ঠিক নেই। আপনার লগ্ন বের করে দেখবেন প্রয়োজনে পরবর্তীতে। তারপরে হচ্ছে আহ, চন্দ্র, রাশি কি সিংহ আসছে? রাশির ডিগ্রিটা কত দেখেন তো। হ্যাঁ রাশির সিংহ আসছে। রাশি সিংহ স্যার। আর বাকি 8 প্ল্যানেট ডিগ্রি। তো ঠিক আছে? আর সব ঠিক আছে। প্ল্যানেট ঠিক আছে, ঠিক আছে। বুধ লগ্ন শুক্র কোন রবি স্যার? মঙ্গল, শনি। কন্যা কত ডিগ্রিতে? 15 ডিগ্রি 29 মিনিট।
15 ডিগ্রি হলে তাহলে তো কন্যাই হবে। 16 ডিগ্রি 28 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা যাই হোক, লগ্নের প্রয়োজন নেই, আমাদের লগ্নের আচ্ছা, প্রয়োজন নেই, লগ্ন আমাদের কোনো প্রয়োজন নেই তো। কারণ হচ্ছে কি, আমরা তো দেশ হচ্ছে এটা কর্কট রাশির দেশ, এটা মকর রাশির দেশ, বা দুটো লোক, একটা হচ্ছে কর্কট রাশির, একটা মকর রাশির, দুটো মানুষ এখানে দুই পাশে। তো এই দুটো মানুষের লগ্ন আমরা জানি না, কারণ কখন জন্মগ্রহণ করেছে তখন তো জানি না। দেশ স্বাধীনের ভাষণ কখন হয়েছে এটা কি আমরা জানি? না, তাহলে জানি না, আমাদের লগ্নের প্রয়োজন নেই। কিন্তু প্ল্যানেটটা ঠিক আছে কিনা সেটা শুধু দেখেন। যদি এই হয় তাহলে এই ব্যক্তি, ধরেন এই মকরের ব্যক্তির এই 2024 সাল কেমন যাবে, কোন কোন দিক কেমন যাবে বলেন আগে, কে বলতে পারবেন? বলেন। প্রথম যদি স্যার এই মকর রাশি ধরি, হ্যাঁ, অর্থভাব অর্থভাব অর্থ অর্থভাব শনি এই লগ্নপতি, দ্বিতীয়পতি। তো দ্বিতীয়পতি সে মারক মারক এখন আবার কুম্ভে বসে আছে, এখন তো নিজের ঘরে বসে আছে, সেটা অর্থভাব অর্থকে তো ভালো হবে না মারক হবে? মকর রাশির জন্য রাহু শনি দুটি গ্রহ তো পাপ। হ্যাঁ, তো পাপটা আবার শনি মারক, আবার মকর মারক। রাশির জন্য শনি মারক। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ধনপতি ধনী, মানে ধনপতি শনি এবং রাশিপতি শনি, সে তার ধনভাবে বসে আছে নিজ গৃহে, আনন্দময় গৃহে বা মূল ত্রিকোণ গৃহে, যেখানে শনি প্রসন্ন হন। শনি দেবতার রাশির অধিপতি, সে তার ধনভাবে থাকছে। এইবার ধন তার বাড়বে না ধন ক্ষয় হবে? বাড়বে স্যার। যত বাড়বে স্যার, এটা তো তোর কুম্ভের আনন্দময় স্থান, আর এই শনিদেবের ধনপতি ধনভাবে। ধনভাবে দেখুন, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই এই বছরে, কোনো পাপ গ্রহের যেমন দৃষ্টি থাকবে না, অন্য কোন শনির বিরুদ্ধ গ্রহের অবস্থান যা থাকবে সেটা ক্ষণস্থায়ী থাকবে, দীর্ঘস্থায়ী হবে না। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে রবি যুক্ত হবে, এপ্রিলে যে আবার সে মুক্ত হয়ে যাচ্ছে, মার্চ এপ্রিল মিলে মিলে মেতে যে মুক্ত হয়ে যাচ্ছে, চন্দ্র সোয়া 2 দিন অন্তর মুক্ত হয়ে যাচ্ছে। মঙ্গল যখন যাবে তখন তো সে পাওয়ার পাবে, রাশিতে থেকে তুঙ্গস্থ হবে মঙ্গল যখন, তখন সে তৃতীয় এবং দশম পতি, সে তো পাওয়ার পাবে। আর তো কেউ তাকে অতিক্রম করছে না, বৃহস্পতি অতিক্রম করছে না, বা শুক্র বুধ রবি মঙ্গল এই 4টি গ্রহ তাকে অতিক্রম করছে, 4টি গ্রহ তাকে দৃষ্টি দেবে, বা এই 4টি গ্রহের উপর এই শনির দৃষ্টি পড়বে। এখন আমাদের বিচারের সময় দেখতে হবে যে রবি মঙ্গল বুধ আর শুক্র এই 4টির মধ্যে শনির সঙ্গে শত্রুতা রয়েছে কার কার? মঙ্গল আর রবি। চন্দ্র, চন্দ্র মঙ্গল রবি চন্দ্র তো, হ্যাঁ চন্দ্র তো আছে, চন্দ্র তো আছে, চন্দ্র তো আছেই। তো এই দুটি গ্রহের শত্রুতা রয়েছে। চন্দ্র তো সোয়া 2 দিন অন্তর, মানে 365 দিনে সে 12 বার অতিক্রম করবে। তাহলে রবি আমার যাচ্ছে কখন? এপ্রিল, ওই সরি জানুয়ারি, জানুয়ারি 15 থেকে শুরু, তাহলে 15, মার্চের 15 থেকে এপ্রিলের 15, তাহলে মার্চের 15 থেকে এপ্রিলের 15 পর্যন্ত ধরেন এই সময়টুকু রবি গিয়ে যুক্ত হবে। আর মঙ্গল কত ডিগ্রিতে আছে? মঙ্গলের ডিগ্রি তো জানি না, তবে মঙ্গল কুম্ভে যাবে হচ্ছে 16ই মার্চ। তাহলে যে মার্চে 15ই মার্চে রবি যখন শনির সঙ্গে যে যুক্ত হচ্ছে, 16ই মঙ্গল মার্চ 2 ডিগ্রিতে, যে 2 কয় ডিগ্রি। ডিগ্রিতে থাকুক, 16ই মার্চ 2024 ইংরেজি তারিখে মঙ্গল কুম্ভ রাশিতে গমন করবে। দেখেন বের করে দেখেন, যদি তাই গমন করে তাহলে রবির সঙ্গেই কিন্তু একসঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হলে কি মঙ্গল শনিকে তখন শত্রু হলেও পাওয়ার দেবে,
পাওয়ার খর্ব করবে না কিন্তু। ভালো করে ভেবে দেখুন, ভাবুন, আগে একটু ভাবুন। স্যার এই কথাটা বলছি, রবি রবি কথা বলছি না, মঙ্গলের কথা। রবি মঙ্গল দুটোই। রবি তো পাওয়ার খর্ব করবে, কিন্তু মঙ্গল কি করবে? আচ্ছা, মঙ্গল তো স্যার এই তৃতীয় পতি, আর হইলো একাদশ দশম পতি। চতুর্থ দশমপতি, চতুর্থ দশমপতি। হ্যাঁ, চতুর্থ পতি আর দশম পতি। চতুর্থ পতি দশম পতি মঙ্গল শনি ঘরে যাবে, তাইলে এবং শনির শত্রু। তার শনি শত্রু। শনি হ্যাঁ। শত্রু হইলো এই মঙ্গলে তো মাতৃত্ব বোধ স্নেহ থাকবে, কর্ম কর্ম ক্ষমতা থাকবে। তাইলে এই মঙ্গলে শনিরে কিছু করবে না, নাকি এই মাতৃত্ব স্নেহ কর্মের জন্য অর্থনীতি দুর্বল হবে? রবিকে ঢাক দেবে। শোনেন, এখানে মূলত বিষয় হচ্ছে যখন শনির গৃহে শনির সঙ্গে রবি অতিক্রম করছে, সেই সঙ্গে সঙ্গে লেজে লেজে কিন্তু মঙ্গলও যাচ্ছে। তো মঙ্গল আচ্ছা। রবি যখন যুক্ত থাকছে, রবিকে গার্ড দিচ্ছে কিন্তু মঙ্গল। হুম রবিকে গার্ড দিচ্ছে, হুম মানে শনি যতটা ক্ষতিগ্রস্ত করছে, মঙ্গল ততটুকু গার্ড দিচ্ছে। হুম তারপরে তাদের যাত্রা শুরু। তাহলে এই সময়টুকু যখন অতিক্রম করবে, তার পরবর্তীতে মঙ্গল আর রবি আর পীড়িত হবে কোন সময়? শনি দ্বারা পীড়িত হবে কোন সময়? এই তো আবার এই যেটা ইয়াতে গেলে, মিনে গেলে, মঙ্গল রবি পীড়িত হবে, মিনে গেলে। মঙ্গল পীড়িত হবে মিনে গেলে, আর এই মেষে গেলে, মিন আর মেষের উপর দিয়ে যখন যাবে তখন পীড়িত হ্যাঁ হবে। হ্যাঁ কিন্তু মেষে হ্যাঁ, গেলে মঙ্গল তার নিজ গৃহ চতুর্থপতি চতুর্থে যাবে, বৃহস্পতি তো। আবার রবি আবার কিনা সে তুঙ্গস্থ হবে। হুম তখন শনির তৃতীয় দৃষ্টি পড়বে, আর এখানে আবার যখন মিনে থাকবে তখন রাহু যুক্ত থাকবে, আবার মেষে গেলে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। এই তো হুম হ্যাঁ এই মীন আর মেষ থেকে রবি আর মঙ্গল যখন বেরিয়ে যাবে, বছরের বাকি সময় আর শনি দৃষ্ট হবে সিংহ রাশিতে আসলে। এর আগে তো আর দৃষ্টি পড়ছে না, পড়ছে? কর্কটে যখন না এসে মঙ্গল নিচস্থ না হবে তখন রাহুর দৃষ্টি পড়বে। এর আগে সিংহ পর্যন্ত আর দৃষ্টি পড়ছে না। তো সিংহ পর্যন্ত কি এই বছরে না। মঙ্গল যাবে? 365 দিনে যাবে? মকর, যাবে না। প্রশ্নটা 31 বুঝে ডিসেম্বর 2024 হিসাব করলে সে যাবে না। স্যার কথাটা আরেকবার বলেন, বাইজে বাইজে আসতে ছিল, বুঝতে পারি নাই, আরেকবার বলেন স্যার। মানে মঙ্গলটা এটাই আরেকবার রিপিট করেন স্যার। মঙ্গলটা ধনু থেকে যাত্রা শুরু করেছে। 365 দিনে মঙ্গল কর্কটে গিয়ে যাত্রা শেষ করবে, সিংহ পর্যন্ত যাবে না। তাহলে শনি দ্বারা ইফেক্ট হওয়ার মঙ্গলের সুযোগ আচ্ছা আছে স্যার। এই 1 ঘর 2 ঘর 3 ঘর, হুম 3 দেড়ে 4.5 মাস। বাকি সময় মঙ্গল স্বাধীনভাবে ফল দিতে পারে। এবার তাহলে বিচার করেন, রবি আর মঙ্গল যে দুটি গ্রহ, যে কয়দিন শনি দ্বারা পীড়িত হবে সেই কয়টা দিন তার প্রবলেম থাকবে, আর বাকি সময় তো শনি স্বাধীনভাবে ফল দেবে, দেবে না? হ্যাঁ হ্যাঁ, মানুষ বিচার ঠিকই করে, হয়েছে। মানুষ। দেশ বিচার করার দরকার নেই, দেশ মান্ডানের সময় করেন, এখন মানুষ বিচার করেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা তো বুঝতে পারলাম। এটা এটা তো বুঝতে পারছি, মঙ্গল শনি ঘরে গেলে, রাহুল করে গেলে, মেষে করে গেলে, রবি মঙ্গল এটা এই একটু দুর্বল হবে, আর নাহলে তো দুর্বল হইতো না, এটা স্বাভাবিক। আর অর্থনীতি কখনো দুর্বল হতো না, আমরা অর্থনৈতিক তো অর্থনীতি নেই। তাহলে অর্থনীতি ভালো যাবো, মানে দেশের অর্থনীতি ভালো যাবো। মিত্রতা, চতুর্থ ভাব থেকে মিত্রতা ভালো যাবে, হম, যাবে না? মিত্রতা ভালো যাবে। যাবে না। চতুর্থপতি ভালো যাবে তো মাঝে মাঝে রাহু ডিস্টার্ব তো করবে স্যার। রাহু তো একটু দেশে দ্বাদশ দৃষ্টি কর্মসংস্থান কম কি নেই করে। করবে? ইনার হ্যাঁ, কর্মসংস্থান কি হবে? কর্ম পাবে কি পাবে না? কর্মপতি তো কর্ম আয় থেকে যাত্রা শুরু করছে, আবার আয়পতি মঙ্গল হচ্ছে সে শনির শত্রু, বা রাশি সাপেক্ষে সে পাপ। তাহলে কি হবে? আয়পতি ব্যয় ভাবে। কি হবে? জানুয়ারি মাসে তো স্যার
কর্ম খুব ভালো হবে। জানুয়ারি মাসে তো কর্ম একাদশে আছে মঙ্গল, কর্ম তো ভালোই হবে জানুয়ারি মাসটা। তারপরে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে মঙ্গল দ্বাদশে, ফেব্রুয়ারি মাসে ভুল করছেন, জানুয়ারি মাসে মঙ্গল সরি তাহলে মঙ্গল যখন স্যার পঞ্চমে যাবে তখন যদি মঙ্গল ভালো ফল দিতে পারে, মানে 20-এ ওই বিশে গেলে তারপরে মঙ্গল চতুর্থ গেলে তো ভালো ফল দিবে। 6 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত তখন ভালো ফল দিবে, যাবে, তখন দেবে না? লগ্নে মঙ্গল ভালো ফল দিবে, ভালো ফল দিবে, বেশি ভালো ফল দিবে। তার এইখানে একটু বলতে চাই যে এখানে যখন মাসের কথা নিয়ে আসতেছেন তখন বুঝতে পারতেছি না, গলিয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেবেন। যখন মাস কথাটা নিয়ে আসছেন তখন মানে মিলাতে পারছি না, এটা যদি একটু ক্লিয়ার করে নিতেন তাহলে সমতলে এগোতে পারতাম। মিলাতে পারছেন না, বলেন কোনটা বললে মিলাতে পারছেন না? এই যে যখন মাসের কথাটা বলছেন যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি, এই যে এইমাত্র যে মানে ও আচ্ছা, মাসের শুনেন, এই জায়গাটাই বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, আর বৃহস্পতি স্যার এক- একটু 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 অনুমতি চাচ্ছি স্যার, শোনেন, স্যার একটু আগে অনুমতি শোনেন, চাচ্ছি। আপনার ওই যে উত্তর শুনছি। না না টিটুদাকে বলছি, টিটুদার কথা হলে একটু মিউট করে রাখার জন্য, না হলে সাউন্ডটা বেজে যায়, কথা ভালো বোঝা যায় না। কথা যেই বলেন কথা শেষ হলে মিউট করে দিয়েন, তাহলে কথা আচ্ছা, স্যারের কথা শুনতে উনার পাবো। ওখান থেকে হ্যাঁ কোনো সাউন্ড আসে না, উনি মিউট না করলে উনার ওখান থেকে কোনো সাউন্ড আসে না। আপনি শোনেন, কথা হচ্ছে বৃহস্পতি 1 বছর 1 রাশিতে থাকে। এ 31শে মে না 1 মার্চ, ওই 1 মে বৃহস্পতি কত তারিখে যাবে? 1 মে হচ্ছে বৃষ রাশিতে যাবে। 1 বছর 1 রাশিতে থাকে, আমরা তো জানি। রাহু 1.5 বছর থাকে, শনি 2.5 বছর থাকে, মঙ্গল 45 দিন থাকে, এগুলো আমরা জানি না? সেইটার হিসাব করছি যে এই মঙ্গলটা যে ধনু রাশিতে আছে, এই মঙ্গলটা 6 ফেব্রুয়ারি সে মকর রাশিতে যাবে, আর হচ্ছে মার্চের 16 মার্চ সে কুম্ভ রাশিতে যাবে। তাহলে মকর আর কুম্ভ দুটি ঘরের অধিপতি শনির সঙ্গে শত্রুতা থাকা সত্ত্বেও মকরে যেহেতু মঙ্গল তুঙ্গস্থ হয়, এই সময় তার অবস্থান ভালো হবে। কেন হবে? চতুর্থ এবং আয়পতি মঙ্গল, এই ঘরটা কুম্ভ ঘর তার। যখন তারপরে স্যার এই চতুর্থ দৃষ্টি দিবে মঙ্গল লগ্নে থেকে, চতুর্থ দৃষ্টি দিবে, সপ্তমী দৃষ্টি দিবে, অষ্টম দৃষ্টি দিবে, প্রত্যেকটি দৃষ্টিও মঙ্গলে ভালো হবে। তুঙ্গস্থ থেকে তার নিজ গৃহে দৃষ্টি দেবে, নিজ গৃহে দৃষ্টি, আবার তুঙ্গস্থ থেকে সপ্তম ঘরে মানে রাশিতে দৃষ্টি দেবে, আর হচ্ছে তার অষ্টম দৃষ্টি অষ্টম ভাবে দেবে। তাহলে দিয়ে তখন রবিবার মিত্র ভাবকে ভালো করবে, সপ্তম ভাবকে ভালো করবে, অষ্টম ভাবকেও সে ভালো করবে। যখন সে ধনভাবে যাবে তখন কিন্তু পঞ্চম ভাবে দৃষ্টি দিয়ে বিদ্যা ভাবকে ভালো করবে, তার সপ্তম দৃষ্টি অষ্টম ভাবে দিয়ে ভালো করবে। আবার নবম ভাবে কেতু, নবমস্ত কেতু তো এমনি শুভ ফলদাতা, তারপরেও সেই মঙ্গল দৃষ্ট হয়ে আরো বেশি তার সফলতা এনে দেবে। কিন্তু বাদ সাধবে কখন? মঙ্গল যখন মীন রাশিতে যাবে। সেই দিনটি কবে? সেটি হচ্ছে মীন রাশিতে মঙ্গল প্রবেশ করবে 24শে এপ্রিল। 24শে এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এবং 45 দিন থাকবে। 24শে এপ্রিল থেকে থাকবে হচ্ছে আপনার 13ই জুলাই। তাহলে 24শে এপ্রিল থেকে 24শে এপ্রিল থেকে 2রা জুন, 2রা জুন পর্যন্ত মঙ্গল এই মীন রাশির উপর দিয়ে যাবে, তখন রাহু যুক্ত থাকবে। এই রাহু যুক্ত মঙ্গল শুভ ফল দেবে না। হ্যাঁ স্যার। স্যার এই মঙ্গল যখন মেশে যাবে তখনও তো রাহু আর শনির দৃষ্টি থাকতেছে। হ্যাঁ, তখন রাহু শনি দৃষ্টি থাকলেও নিজ গৃহে মঙ্গল, নিজ গৃহে ভালো বৃহস্পতি কানেক্টেড আছে, ও দৃষ্টি বৃষ্টিতে সে কখনো কেয়ার করবে না, তোরাই কেয়ার করবে। তখন সে তখন তো তার সরাসরি সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, তার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, তার আয় ভাবে দৃষ্টি দিচ্ছে নিজ গৃহে থেকে। নিজ গৃহে কখনো ওই আর একজনে যে আগুন জ্বালায় দিক মঙ্গলের মতো অগ্নিকারক গ্রহ সে মেনে নেবে না। তাহলে সার্বিক পরিস্থিতি বিচার করতে গেলে আমরা কিভাবে করি? যেভাবে করি ঠিক ওইভাবে ধরেন এর সাথে কিছু ফলাদেশের পার্থক্য হবে যখন আমরা মানডেনে যাব।
তখন কিন্তু আমরা 2 নাম্বার ঘর থেকে রাষ্ট্রের কোন কোন জায়গা বিচার করব। আমরা ষষ্ঠ ঘর থেকে ব্যাধিপীড়া বিচার করি, তাই না? ষষ্ঠ ঘর থেকে ব্যাধিপীড়া বিচার করি। তাহলে হ্যাঁ। ব্যাধিপীড়া বিচার করি, ব্যাধিপীড়া ষষ্ঠ ঘরের কত ডিগ্রি থেকে আমরা পা দেখবো, কত ডিগ্রি থেকে হাত দেখবো, কত ডিগ্রি থেকে পেট দেখবো, কত ডিগ্রি থেকে মাথা দেখবো, এগুলো কি আমরা শিখেছি কখনো? না, এগুলো না স্যার, না স্যার শিখিনি। এগুলো আলোচনা হয়নি স্যার। তাহলে ষষ্ঠ গৃহ থেকে রোগ দেখবো, তাহলে আমার রোগ কি সারা শরীরে রোগ হয় নাকি? মানুষের রোগ হলে কি পা থেকে মাথা পর্যন্ত হয়? হলে তো একমাত্র ওই ব্লাড ক্যান্সার ছাড়া আর কি হয়? আর ওই বসন্ত, হাম, জ্বর, এইগুলো হয় সারা শরীরে। কিন্তু ঘাতক ব্যাধি সারা শরীরে হলে তো ওই ক্যান্সার ছাড়া আর কি হয়? ব্লাড ক্যান্সার ছাড়া আর কি? অন্য ক্যান্সার তো না। ঠিক যেমন ভাবে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ বের করব, ঠিক তেমন ভাবে কিন্তু আমরা রাষ্ট্র যখন বিচার করব, তখন 2 নাম্বার থেকে বলা হবে রাষ্ট্রের এই এই দিক বিচার করো, 3 নাম্বার থেকে বলা হবে এই 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 দিকগুলো বিচার করো, 4র্থ নাম্বার থেকে বলা হবে এই দিকগুলোকে বিচার করতে হবে। সেই অনুযায়ী গ্রহের অবস্থান দেখে রাষ্ট্র বিচার করতে হবে। পারবো স্যার, পারবো। পারবো না? ওই যদি স্যার, হ্যাঁ অবশ্যই পারবো, তবে কোন গ্রহটা ওই যে রবি মঙ্গল এই যে প্রতিনিয়ত ঘুরে, এটার অঙ্কটা আগে শিখতে হবে। তাইলে আমরা 3 মাস পরে কেমনে কিভাবে আপনি যেভাবে বলে দিলেন যে এই সিংহে এই কর্কটে গিয়া মঙ্গলের সমাপ্তি, এই বিষয়টা তো স্যার পারবো না। রবি তো আছে 1 মাসে যা 45 প্রতি মাসে 45 যোগ করতে করতে যাচ্ছি না? 30 দিন করে রবি যোগ করতে করতে যাচ্ছি না? বক্রি হলে আবার মঙ্গল তো মাঝে মধ্যে যে বক্রি হয়ে যাবে, এই হিসাবটা তো পাই না স্যার। বক্রি গেলে তারপর থেমে যায়। আরে সেটা তো আমরা সফটওয়্যারে পাচ্ছেন বা এফিমেরিসে পেয়ে, ও অ্যাডভান্স এফিমেরিস তো আপনাদের কাছে নাই, আপনারা তো এটা পাচ্ছেন না। অ্যাডভান্স এফিমেরিসটা পাচ্ছেন না, কিন্তু পঞ্জিকা বের হয়ে গেলে পেয়ে যাচ্ছেন। 2024 সাল পাচ্ছেন, মানে 24 সালের এপ্রিল পর্যন্ত তো পঞ্জিকাতে দেওয়া আছে। এইবার 1 সপ্তাহ পরে যখন পঞ্জিকা বের হয়ে যাচ্ছে, তখন আচ্ছা ঠিক আছে 25 সালের এপ্রিল পর্যন্ত পঞ্জিকাতে পেয়ে যাচ্ছেন না? পাচ্ছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে পঞ্জিকা আচ্ছা যে স্যার। কোনো মাসের শুরুতে দেখেন, যে কোনো মাসের একটা শুরু বের করুন, সবাই বুঝে নেন। তাহলে স্যার স্যার একটা মাসের শুরু বের করেন, ধরেন বৈশাখ মাসের শুরু, দেখেন লেখা আছে বৈশাখ মাসের শুরু, যে লগ্নারম্ভের পরের পৃষ্ঠাটা, এই যে এই পাশ লগ্ন আর এই পাশ হচ্ছে মঙ্গলাদি। এই যে বৈশাখ মাসের মঙ্গলাদি গ্রহের রাশাদি সময় দেখছেন? বের করে দেখেন। হ্যাঁ স্যার, দেখা যেতেছে। হ্যাঁ, তা যদি দেখেন তাহলে ওখানে দেখেন দেওয়া আছে 5ই বৈশাখ 22 স্যার 28। একটু কাইন্ডলি কত পৃষ্ঠা স্যার? আচ্ছা দেখেন 275 পৃষ্ঠায় যান। এটা কোন সাল? হ্যাঁ 1430, 275। হ্যাঁ স্যার গেছি। দেখেন বৈশাখ মাসের মঙ্গলাদি গ্রহের রাশাদি সঞ্চার সময়। সর্বপ্রথম আছে দেখেন 5ই বৈশাখ দং, মানে দণ্ড 2258, আছে 2:57:52, মানে দুপুর 2টা 57 মিনিট 52 সেকেন্ড কলে বৃহস্পতি মেষ রাশিতে যাবে। 5ই বৈশাখ ইংরেজি কত তারিখ দেখেন, ওইখানে বের করে দেখেন। তারিখ 18 তারিখ, 19 তারিখ, 19 তারিখ, 19 এপ্রিল। 19 এপ্রিল হচ্ছে বৃহস্পতি বৃষ রাশিতে যাচ্ছে। তারপরে দেখেন কোন গ্রহ কবে যাচ্ছে দেখেন, পরের লাইনে আছে 7 তারিখে, 6 তারিখে হচ্ছে বুধ অস্তমিত হচ্ছে, তারপরে 7 তারিখে হচ্ছে বুধ বক্রী হচ্ছে, 10 তারিখে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে, 11 তারিখে শুক্র মৃগশিরা নক্ষত্রে যাচ্ছে, 16 তারিখে বুধ অশ্বিনী নক্ষত্রে বক্রী হয়ে যাচ্ছে। দেখেন এখানে পরপর দেওয়া আছে। তাছাড়া এই দেখেন 28 তারিখে দেখেন মঙ্গল কর্কট রাশিতে যাচ্ছে। তাহলে 1 বছরেরটা আমরা বের করে নিতে পারবো না যে মঙ্গল কোন দিন কোন রাশিতে যাবে? এবার পঞ্জিকা থেকে স্যার পারবো, ঠিক আছে স্যার।
এটা থেকে বের করে নেবো আমরা। ঠিক আছে আচ্ছা স্যার এই দেখেন, পঞ্জিকা লেখার আগে আমাদের কিন্তু এই 2024 সালে এই যে বের করে নেওয়া হয়েছে যে কে কত তারিখে যাবে। এই পঞ্জিকা লিখতে গেলে কিন্তু লাগে। এই এই যে এখানে দেখেন যা আছে আমার পঞ্জিকা বেরোলে তাই বেরো হবে। এই পৃষ্ঠা দিয়ে যদি রাখি পঞ্জিকা বেরোলেও আপনারা তাই দেখবেন এখানে যা আছে। যে বুধ হচ্ছে 26শে বৈশাখ মেষ রাশিতে যাবে, 14ই জ্যৈষ্ঠ বৃষ রাশিতে যাবে, 29শে জ্যৈষ্ঠ মিথুন রাশিতে যাবে, 14ই আষাঢ় সে কর্কট রাশিতে যাবে, 4ঠা শ্রাবণ সিংহ রাশিতে যাবে। শনি হচ্ছে 18ই বৈশাখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, আর 14ই আষাঢ় শনি বকরি হবে, 4ঠা ভাদ্র শনি শতভিষা নক্ষত্রে যাবে, 23শে কার্তিক শনি বক্র ত্যাগ করবে, 13ই মাঘ হচ্ছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। তো এই যে জিনিসগুলো এটা ওই পঞ্জিকা দেখে বের করে নিতে হবে, নিলে তখন মুখস্থ ঠিক হয়ে আছে যাবে কবে কোন দিন কোথায় যাবে। আমরা যেমন একটা জাতকের বিচার করার জন্য আমরা কি করি, তার দশা অন্তর্দশা বিচার করি। কিন্তু গোচরে যদি সেই ব্যক্তি জিজ্ঞেস করে যে আমার ধরেন আগামী এই যে 9 তারিখে মেডিকেল পরীক্ষা, 9 ফেব্রুয়ারি, 9/2/2024, 9/2/2024 এই দিনে হচ্ছে মেডিকেল পরীক্ষা। তাহলে 9 আর 2 11, 11 আর 2 19, 19 মানে 1। আর এই দিন হচ্ছে শুক্রবার, যোগ 6 সমান হচ্ছে 7। এই মেডিকেল পরীক্ষা দেবে, মেডিকেল পরীক্ষার্থী পাশ করবে কি করবে না, মেডিকেলের চান্স পাবে কি পাবে না। ধরেন এই মকর রাশি এই লোক এই মেডিকেল পরীক্ষা দেবে 9 ফেব্রুয়ারি 2024-এ, এই কি মেডিকেল পরীক্ষায় চান্স পাবে কি পাবে না? সেক্ষেত্রে আপনারা কোন জায়গা দেখবেন? মেডিকেল পরীক্ষা তো এটা তো স্যার প্রথম পঞ্চম ঘর পরীক্ষার ব্যাপারটা তো পঞ্চম ঘর আর একাদশ ঘর দেখতে হবে। পঞ্চম ঘর আর পঞ্চম ঘর স্যার এটা পঞ্চম ঘর তো উচ্চ শিক্ষা না, উচ্চ শিক্ষা হিসাবে দেখবো না স্যার, নবম গড় উচ্চ শিক্ষা। হ্যাঁ পঞ্চম ঘর নবম ঘর দেখলেন। আচ্ছা দেখে তাহলে পরীক্ষাটা ডেটটা পড়ে গেছে আগেই যে 9 ফেব্রুয়ারি 2024। সে প্রশ্ন করলো আমি মেডিকেলের চান্স পাবো কি পাবো না, উত্তর কি হবে? এই যে রাশি হচ্ছে মকর, কি হবে উত্তর? তো স্যার যেহেতু মানে স্যার নির্দিষ্ট ভাবে মকর রাশি তারিখটি মানে নির্দিষ্ট ভাবে এখানে বেঁধে দিছি 9 তারিখ, হ্যাঁ সেই তুমি স্যার আমার মতামতে স্যার বলা যায় সেই দিনকার গোচর চারটির সাথে স্যার অ্যাডজাস্ট করে স্যার মানে বিচার বিশ্লেষণ করতে হবে। স্যার সুন্দর। এখানে আমরা এটা তো একটা প্রতিযোগিতা, তাই প্রতিযোগিতা তো ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়, সেটাও দেখা লাগবে না? সপ্তম ঘর থেকেও প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বিচার করা হয়। সবই দেখতে হবে। ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ থেকেই সপ্তম প্রতিযোগিতা নবম প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব দশম না পরাজিত হব এটা বিচার করা হয়। আচ্ছা, সবচেয়ে মানুষ রায় যে কথা বলেছেন যে 9 ফেব্রুয়ারির গোচর প্ল্যানেটটি কিন্তু দেখতে হবে। ওই গোচর প্ল্যানেটটি দেখা মানে কি, এই আমি যে বলতেছি যে এত তারিখে মঙ্গল এখানে যাবে, এত তারিখে এখানে যাবে, ওইটাই তো গোচর প্ল্যানেট। এই যেটা 365 দিনে বের করে রেখেছি এইটাই তো গোচর প্ল্যানেট নাকি? হুম, নাকি হ্যাঁ স্যার এটা তো বুঝতে পারছি। না বের স্যার করে ঠিক তাই আছে হবে না। এবার 9 ফেব্রুয়ারি কোন গ্রহ কোথায় যাবে আমি এ দেখে বের করে দিতে পারবো না? আপনার সফটওয়্যার বাদে আমি কি 9 ফেব্রুয়ারি কোন গ্রহ হবে কোথায় স্যার থাকছে আমি বের করতে পারবো? বলেন, এখন এখন এখানে পাঠায় দিতে পারবো? পারবেন স্যার হ্যাঁ স্যার পারবো হ্যাঁ, স্যার, পারবেন আমরাও স্যার পারবো। তাহলে সবাই তো পারবেন। পারবে। তাহলে গোচরও বের করে নিতে পারবো, অথবা আমরা বসিয়েও নিতে পারবো। কিন্তু জি স্যার, জি স্যার পারবো। ক্লায়েন্ট তো প্রশ্ন করতেছে যে আমি চান্স পাবো কি পাবো না। এটা কিশোরী মোহন বাবু বলছেন যে প্রতিযোগিতায় জয়ী হতে হবে। দেখা গেল 1 লক্ষের মধ্যে পরীক্ষা দিয়ে টিকবে মাত্র 10,000 সিট বা 12,000 সিট। তো 12,000 লোক চান্স পাবে ধরুন 1 লাখের মধ্যে, অর্থাৎ 10 কত পার্সেন্ট? 1 লাখের মধ্যে 12%। 12%, 12%। তাহলে 12% চান্স পাবে 100 জনের মধ্যে 12 জন। তাহলে 100 জনের মধ্যে 12 জন চান্স পাবে, সেই 12 জনকে খুঁজে বের করতে হবে।
আপনার কাছে কি সেই 12 জনের একজন আসছে কিনা যদি আপনি বলতে পারেন, তাহলে ওই দিন আপনার মিষ্টির প্যাকেট মিনিমাম 2-4টে আসবে। আর যদি না বলতে পারেন, তাহলে মিষ্টির জায়গায় ইটও আসতে পারে, পারে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক তাহলে আছে। ওই দিন তো মকরের রবি চন্দ্র মঙ্গল বুধ একসাথে থাকবে। আচ্ছা, তাহলে রাশিতে রবি চন্দ্র মঙ্গল বুধ একসাথে থাকবে, ভালো কথা। হ্যাঁ। যদি এবার রাশিতে এখানে রবি বুধ চন্দ্র আর চন্দ্র মঙ্গল দগ্ধ। বুধ 4টি গ্রহ থাকতেছে, হ্যাঁ, তাহলে বুধ চন্দ্র দগ্ধ হবে। আবার বুধ চন্দ্র দগ্ধ, দেখ বুধ চন্দ্র দগ্ধ হয়ে যাক, চন্দ্র তো পাপ গ্রহ, দগ্ধ হলে আরো ভালো। তাহলে রবি মঙ্গল চন্দ্র বুধ, তাহলে রবি মঙ্গল বুধ থাকতেছে এখানে, হ্যাঁ, তো কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। নেই। মঙ্গল রবি নিজেই পাপ, তাই তো? হ্যাঁ, তো পাপ গ্রহের দৃষ্টি নেই, পাপ গ্রহের যুক্তি নেই, কিন্তু রবি মঙ্গল দুইজনেই তো পাপ, লগ্ন সাপেক্ষে। হ্যাঁ, ঘরের মধ্যে 2টি পাপ গ্রহ রয়েছে, সেখানে বিদ্যার দেবী বুধ রয়েছে দগ্ধ হয়ে, না চন্দ্র দগ্ধ হয়েছে, আর চন্দ্র সেখানে বুধ, বুধ দগ্ধ। বুধ দগ্ধ। তাহলে বুদ্ধির দেবতা বুধ সে কিন্তু দগ্ধ হয়ে আছে, আর মমত্বর দেবী দগ্ধ হয়ে আছে। তাহলে হ্যাঁ, তাকে, এই লোককে আসলে তার চান্স পাওয়াবে কি পাওয়াবে না? এইবার দেখেন, চন্দ্র দগ্ধ হয়ে স্যার চন্দ্র বুধ ফিরিয়ে দৃষ্টি দেবে, বুধ দগ্ধ হবে সপ্তম দুষ্ট এবং ভাগ্যবতী, তাহলে সে দৃষ্টি দিচ্ছে তার 7ম ভাবে। রবি কিনা তার 8ম পতি, সে দৃষ্টি দিচ্ছে 7ম ভাবে। আর মঙ্গল তুঙ্গস্থ থেকে সে তার নিজ গৃহে 4র্থ ভাবে, প্রাথমিক শিক্ষায় 7ম ভাবে এবং 8ম। কোন দৃষ্টিটা প্রখর হবে বেশি সবার সবার মধ্যে? রবি চন্দ্র বুধ আর মঙ্গল আর এখানে মঙ্গল তো তুঙ্গস্থ, মঙ্গলের তো মঙ্গলের কথা প্রখর হবে। তাহলে হ্যাঁ, মঙ্গলের যদি একটা মানুষের জীবনে এইচএসসি পাস করার পরে লাইফ গড়ার সাবজেক্ট বা হলো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, সে যাই করুক, এটাই কিন্তু তার জীবনের প্রাথমিক শিক্ষা। ওই ধাপের প্রাথমিক কিন্তু ওইটা, তাহলে ওইটা বিচার হবে কোথা থেকে? 4র্থ ভাব। আর মঙ্গল থেকে প্রতিযোগিতা বিচার হবে 6ষ্ঠ আর 7ম থেকে। ষষ্ঠপতি আর ভাগ্যপতি বুধ তার রাশিতে বসে আছে বুদ্ধি দেওয়ার জন্য, ঘরের ভিতর ঢুকে যে মস্তিষ্কে কিভাবে অঙ্কটা সঠিক করা যায় সেই বুদ্ধি দেওয়ার জন্য বইতে ওখানে হ্যাঁ, দগ্ধ হয়েছে। তাতে কি হয়েছে? দগ্ধ হলে কি না হয়? স্যার বুধ তো দগ্ধ ফলাফল দেয়। রবি দ্বারা বুধ দগ্ধ হয়ে যদি 1 গ্রহ হয়, তো বুধের দগ্ধ বিচার করা হয় না, বা বুধ পক্ষে বিচার করা হয় না, ভালো ফল দেয়, 1 গ্রহ থাকে। সেটাই তো বলতেছি যে বুধ দগ্ধ হলে তাতে কি যায় আসে আমার? রবি বুধের বুধাদিত্য যোগ, সেখানে সেখানে মঙ্গল যুক্ত চন্দ্র যুক্ত, ওখানে দগ্ধতে কি যাবে আসবে? তাহলে সে তার প্রাথমিক শিক্ষা 4র্থ ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল। বুধ কিনা নিজের ঘরে অবস্থান করে তার প্রতিদ্বন্দ্বিতার ঘরে 7ম ঘরে দৃষ্টি দিচ্ছে। চন্দ্র সে দগ্ধ থেকে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে 7মে প্রতিযোগিতায় জয়ী করার জন্য। ভেবে দেখুন এবার কি উত্তর দেবেন। স্যার এবার স্যার একটা প্রশ্ন রাখতে চাই, ষষ্ঠ ঘরে কি ধরনের প্রতিযোগিতাকে বিচার করা হয়, সপ্তম ঘরে কি ধরনের প্রতিযোগিতাকে বিচার করা হয় স্যার, এটা একটু যদি বলতেন। দুটোই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা। ধরেন যেগুলো জুয়া, নেশা, মানে ধরেন এই অনলাইন জুয়া বলুন, অফলাইন জুয়া বলুন, সরকা বলুন, তিন তাস বলুন, এইগুলোর প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা, এগুলো ম্যাক্সিমাম ষষ্ঠ ঘর, রিপু ঘর থেকে। নেগেটিভ যত প্রতিযোগিতা সব ষষ্ঠ ঘর থেকে। আমি হৃদয় নন্দীকে মেরে ফেলবো, যদি মেরে ফেলতে পারি টাকা 5 লাখ, হাতেরটা কেটে দিতে পারি টাকা 2 লাখ, আঙ্গুলেরটা ভেঙে দিতে পারি ষষ্ঠ টাকা ঘর, 1 লাখ। এটা ষষ্ঠ ঘর। তাহলে ষষ্ঠ ঘর। হ্যাঁ, Yes. আর আমি হৃদয় নন্দীকে ঠিকই ওই জায়গার থেকে মুক্ত করে নিয়ে আসবো, যদি আনতে পারি তাহলে 5 লাখ। তাকে গ্রেফতার করেছে মানে ফিরিয়ে আনতে পারলে 5 লাখ, বুঝতে পারছেন? বা আপনাকে কিডন্যাপ করেছে, ওখান থেকে উঠায় আনতে পারলে 5 লাখ। এই প্রতিযোগিতায় মানে সপ্তম ঘর। তাহলে রিকভারি হচ্ছে সপ্তম ঘর, রিকভারি হচ্ছে সপ্তম ঘর, আর ক্ষতি হচ্ছে ষষ্ঠ ঘর।
ক্ষতি কেন? জুয়াতে অনেকে জিততেছে না, জুয়াতে অনেক জিতছে না, ওটা রিকভারি হচ্ছে না। এটা তো তার চান্স থেকে হারানোর সুযোগ, হারানোর চান্স তো বেশি স্যার, এবং খারাপ দিক, খারাপ সাইট। কথা হচ্ছে ব্যাড জুয়া নেশা তো সাইডের, ভালো জিনিস না। হ্যাঁ ব্যাড সাইডের যে প্রতিযোগিতা সেটি ষষ্ঠ ঘর, আর গুড সাইডের প্রতিযোগিতা সেটা সপ্তম ঘর। সুন্দর স্যার। স্যার আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, স্যার এখানে আপনি আমার একটু কেতুর জানার একটা, দরকার ছিল যে স্যার আপনি এটা একটা বলছেন যে প্রশ্নটা করে রাখি। বুধ দগ্ধ হলে কোনো সমস্যা হয় না, তাহলে বুধ দগ্ধ যেখানে বুদ্ধির দেবতা সে দগ্ধ হচ্ছে, দুর্বল হচ্ছে, তাহলে সমস্যা হবে না, মোটেও সমস্যা হবে না সেখানে। শোনেন, রবিযুক্ত, বুধযুক্ত, মঙ্গলযুক্ত, চন্দ্রযুক্ত বুধ, বুধ দগ্ধ হচ্ছে, তো রবি দ্বারা দগ্ধ হয়েছে সে। তো রবি বুধ যে আদিত্য আর বুধ, এই দুজনকে মিলে হয় বুধাদিত্য। বুধাদিত্য। তাহলে সেই রবি বুধকে মানে আদিত্যই বুধকে দগ্ধ করছে, অর্থাৎ ওই দগ্ধের ফল দেবে না, বরং শুভ ফল দেবে। আর সে তো, রবিটা তো তার পাপ ঘরে বসে আছে, রবিটা তো এমনি দুর্বল, বুধকে আর কত দগ্ধ করবে? আচ্ছা আচ্ছা। এবার তাহলে চন্দ্র শেয়ার দগ্ধের মার্কেট কি চন্দ্র দগ্ধের এখানে বিষয়টা যে বুধাদিত্য দগ্ধর হৃদয়দা ব্যাপারটা, একটু শেষ মিথুন, করতে দেন, হৃদয়দা একটু শেষ করতে দেন প্লিজ। স্যার এখানে চন্দ্র দগ্ধ হয়েছে, তাহলে চন্দ্র কতটা দুর্বল হচ্ছে? চন্দ্র দগ্ধ হয়েছে, তো চন্দ্র লগ্ন সাপেক্ষে, এটা তো রাশিটা, রাশিতে চন্দ্র ঢুকেছে, তা রাশিতে যখন চন্দ্র ঢুকবে তখন মনোবল বাড়বে, জনবল বাড়বে, শরীর কষ্ট কমবে, তারপর জীবিকার পথ তৈরি করবে। এটা আমরা রাশিফল, যখন দৈনিক রাশিফল লেখা শিখিয়েছিলাম তখন বলেছিলাম হ্যাঁ এই কথা। হ্যাঁ। তাহলে কি এখন হবে? এই চন্দ্র রাশিতে প্রবেশ করার পরে দগ্ধ হয়েছে, তাহলে কি সেক্ষেত্রে মনোকষ্ট, মনোবেদনা, আরে দগ্ধ মনোচঞ্চলতা আসবে মোল্লায় না? চাকরিয়া, আপনারা আগে যখন নক্ষত্র নিয়ে, আমাদের কিছু কিছু শিক্ষার্থী যেমন শিখেছিল, নক্ষত্র নিয়ে প্রচন্ড পাগল ছিল, নক্ষত্র ছাড়া কোনো কথা বলতে পারতো না। আমি বলেছি নক্ষত্র এখনো পর্যন্ত তুমি যা শিখেছো ওটা এখনো কিছু শেখো নাই তুমি, নক্ষত্র শিখার সময় আছে। যখন আমি যে নক্ষত্র আপনাদের শিখালাম তখন না আপনারা নক্ষত্র বুঝলেন, এর আগে শিখেছিলেন যত নক্ষত্র বলছিল, বুঝতেছিলেন আপনারা কিছু? না। বুঝছিলেন? এই দগ্ধ এখনো দগ্ধ হয় কি, বকরি হয় কি, এর মাহাত্ম যদি না জানেন, কি বুঝবেন আপনি দগ্ধের ফল? বলেন কি বুঝবেন? কথা তো ঠিক স্যার, তো আমরা এটা স্যার যদি আমার বেসিকটা না গায়ে বুঝি হাত তাহলে তো ধরতে দিয়ে পারবো না। কোথায় বুধ দেবেন? যদি হ্যাঁ বলেন, বলেন টিটু বাবু বলেন, কি কোন বলতেছেন? ঘরে রবি বুধ আছে, মানে এখানেই বুধাদিত্য, এই বুধ যদি বকরি হয়, দগ্ধ, তবু ভালো বুধ ফল দিবে। বুধের সাথে রবি যুক্ত আছে, বন্ধুর বন্ধু কত লুকিয়ে হবে। এই কোন ঘরে রবি বুধ আছে মানে ট্যালেন্ট, মানে বুধাদিত্য যুগ আছে, যে কোনো ঘরে রবি বুধ আছে। হয়তো এটা কম বেশি হতে পারে এই ঘর অনুসারে, কিন্তু বুধাদিত্য হবে। এই শুক্রের আর এলো আপনার বুধের বকরি তো হিসাব করা হয় না। বুঝতেন? তাহলে এবার বুঝলেন? হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আপনার এই তবে স্যার যদি মিথুন, কন্যা আর সিংহ, মানে এই ঘরে তো বুধাদিত্য একটা ভালো ফল দেয়, অন্য যদি ঘরগুলোতে অন্য অন্য মেষেতে বুধাদিত্য ভালো ফল দেয়, মিথুনে বুধাদিত্য ভালো ফল দেয়, কন্যা তো বুধাদিত্য ভালো ফল দেয়। যেগুলি বুধের ঘর, রবির ঘর, এগুলি কর্কটও বুধাদিত্যের ভালো ফল দেয়। আর ওইগুলি রবি বুধ যেখানে সিংহ আছে কন্যা, মেষ তবে সিংহ, মিথুন ওই কন্যা। যে একটা বড় হয়ে গেলে বা বকরি হয়ে গেলে, এ, টিটুদা মেষের গড়ে মানে ভালো ফল যে দেয় এটা কি বুঝলাম, রবির গড় আর বুধের গড়, এখানে বুধাদিত্যটা ভালো ফল দিবে। মেষের গড়ে তো মঙ্গলের গড়, এখানে বুধাদিত্যটা ভালো হ্যাঁ ফল দেয়, এটার বিষয়টা একটু ক্লিয়ার করেন।
ওখানে রবি তুঙ্গস্থ হয়। এখানে রবি তুঙ্গস্থ না, হৃদয় বাবু, রবি তুঙ্গস্থ না শিশুকালের মেশিন প্রশ্ন করে, এখন করলে ঠিক হবে আছে, না। রবির নিজস্ব ক্লিয়ার ক্লিয়ার। আপনি শিশুকালের প্রথম 10টা ক্লাসের প্রশ্ন যদি এখন করেন তাহলে হবে না। আজকে 52তম ক্লাস, বুঝতে হবে। প্রথমেই তো বলেছি রবি বুধ সর্বপ্রথম হচ্ছে মিথুন আর কন্যায় সব থেকে বেশি ফল দেবে, তার ভিতর কন্যায় 1 নাম্বার, মিথুনে 2 নাম্বার, তারপরে হচ্ছে সিংহে 3 নাম্বার, 4 নাম্বারে মেষে, তারপরে বাকি ঘরগুলোতে সিরিয়াল অনুযায়ী সে ফল দিয়ে যাবে। এটা তো বলে গেছি। বুধাদিত্য যোগ যত রকম নক্ষত্র আগে বলে গেছি। হয়তো ফল কিছু কম দেবে, তাই বলে যে একেবারে উল্টা ফল দেবে তাহলে কিন্তু হবে না। আমাদের আর কম আর বেশি দেওয়া নিয়ে তর্কাতর্কি তো এখন না, আর দরকার নেই। আমাদের কথা হচ্ছে এখন শিখবো কম দিচ্ছে না বেশি দিচ্ছে, সেটা হচ্ছে 5টা যাচাই করে দেখবো। আমরা 5 জনকে বলবো, 5টা মকর রাশির লোককে বলবো মেডিকেলে চান্স পাবে কি পাবে না, তারপরে আমরা খাটিয়ে দেখবো। তখন বুঝবো যে এই বুধাদিত্য যোগ বুধ দগ্ধ হয়েছে বা ইয়ে হয়েছে, বকরি হয়েছে, ও কানা হয়েছে, ও লুলো হয়েছে, তার জন্য এই আমার এই গণনা ব্যর্থ হলো নাকি আসলে ওতে কিছু দেখালো না, এটা তখন বুঝতে হবে না। আমি তো বলছি বাস্তব জীবনের সাথে না মিলানো পর্যন্ত ক্লাসের কোনো মূল্য নেই। এইবার বরং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটি হচ্ছে যে সব মকর রাশির লোক কি তাহলে মেডিকেলে চান্স পাবে? তাহলে স্যার এখানে দশান্ত দেখতে হবে, এবং এই তখনকার সময়ে লগ্নে সাবেকে গ্রহগুলির যে একটা এই আপনার স্ট্যান্ড, এটা তো দেখতে হবে। দশান্ত দশা এখন ধরেন স্যার এই মকর রাশির একটা এই আপনি ধরেন পাপ ধরেন, পাপের দশান্ত দশা মারক আর পাপের দশান্ত দশা চলতেছে মকর রাশি। হ্যাঁ, তাছাড়া 7.5 তখন তখন কি তখন কি স্যার ধরেন 7.5 চলতেছে, 7.5 তো এটা চলতেছে স্যার, এটা 80-90, ঠিক আছে। কিন্তু আমি বলছি দশান্ত দশা, প্রত্যন্ত দশা, সেটা বলছি। হ্যাঁ, সবচেয়ে মকর রাশির সবচেয়ে খারাপ দশা কোনটা? মকর রাশির খারাপ দশা কোনটাই দশা? রবি দশারও মকর রাশি সবচেয়ে খারাপ দশা। হ্যাঁ, রবি দশায় শনির অন্তর্দশা খারাপ রবির হবে, দশা চলতেছে, রবি দশায় রাহুর অন্তর্দশা খারাপ হবে। খারাপ তো তখন যদি স্যার ওই রবির দশা রাহুর অন্তর্দশা চলে, এই পরীক্ষার দিন যদি রবি রাহুর অন্তর্দশা চলে, এটার এফেক্ট স্যার জাতকের উপর পড়বে না? অবশ্যই পড়বে। এই জন্য তো বলতেছি যে আপনারা শিখবেন কোনটা। আপনাদের তো প্রশ্ন করার দরকার, স্যার এ তো জন্ম নিয়েছে 1947 সালে, এ তো এখন মেডিকেল পরীক্ষা দেবে না, তাহলে আমরা এটা নিয়ে কেন ঢাবাঢাবি করতেছি? ওই এ কথা তো কেউ বলেন নাই যে তার প্ল্যানেটের গ্রহের অবস্থান দেখে, গোচর দেখে, তারপরে হচ্ছে রাশিতে যে গ্রহের অবস্থান আছে এটার উপরে নির্ভর করে 9 তারিখের তার মিত্র গ্রহগুলো যদি মিত্র ফল দেয় তাহলে চান্স পাবে, আর না হলে পাবে না। কই এভাবে তো কেউ বলছেন না, বলছেন? বুঝতে পারছি। কি প্রশ্ন করছেন হৃদয় দিয়ে আপনি? স্যার ওই সময় আমার মানে এই রবির অংশটা মানে মেষের অংশটা ব্রেন ক্যাচ করেনি, বাকিগুলো ঠিক ছিল, ওই অংশটাকেও ক্যাচ করেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের সেইভাবে বিচার করে আসতে হবে। আমরা তো এটা 2024 সাল কেমন যাবে, আমরা পরবর্তীতে যেহেতু এক্সট্রা যে ক্লাসগুলো নিব, আমাদের কি কি ক্লাস নেওয়া যেন বাকি আছে, বাস্তু নেওয়া বাকি আছে, তারপর হচ্ছে নামকরণের ক্লাস বাকি আছে, আয়ু যোগের বিচার, আয়ু বিচার করা বাকি আছে, তারপরে মান্ডেন বিচার বাকি আছে, আর গুলো মোটামুটি যা হোক হয়েছে। আর হচ্ছে সন্তান সংখ্যা বিচার করা বাকি আছে, ওই সাথে পিতা সন্তানের ক্লাসের সাথে পিতা মাতা ভাই বোন ইত্যাদি দিয়ে ওই সন্তানের ক্লাসে, দুটো ক্লাসে সকাল বিকাল হয়ে যাবে। আর সকাল বিকাল না হলেও রাত্রে শুরু করলে 1 ঘন্টা বেশি করব, ওই ক্লাসের সময় 5টায় শুরু করব, ওই বাকি যে এক্সট্রা ক্লাসগুলো প্রয়োজনে 5টায় শুরু করব, 10টা পর্যন্ত 5 ঘন্টা চালাবো, যাতে টপিকসটা যে ওই টপিকসটা শেষ করতে যত রাত হয়। আপনার বাড়ি থাকেন, আমি তো বরং আমার বাসায় যেতে হবে, আপনাদের তো আর বাসায় যেতে হবে না। এইভাবে চিন্তা নেবো তখন।
তো এই জিনিস কয়টার উপরে আমাদের বিশেষভাবে সেই ক্লাসগুলো আসতে হবে, তাহলে আমাদের সেই সূত্র দেওয়ার আগে আপনারা যাতে একটু আধটু গবেষণা করতে পারেন, লেখা মানে ক্লাসের ভিতর এই ধরনের প্রশ্ন যেন ওই সময় করে, যেমন লগ্ন নির্ণয়, স্ফুট নির্ণয়ের ক্লাসের সময় যে ধরনের প্রশ্ন করেছিলেন, করার কারণে যোগ বিয়োগই ভুলে যাচ্ছেন আপনারা। তো এইরকম না ঘটে, তার জন্য কিছু তথ্য আজকে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে, যে এই দুইজন মানুষের যদি এই বছরটা বিচার করতে পারি, এই বছরের শরীরের কোন জায়গায় আঘাত করবে আর কোন জায়গা ভালো থাকবে, কি অবস্থানে লোকটি থাকবে, এই জিনিসগুলোকে যদি আমরা বিচার করা শিখতে পারি, একদিনের বিচার করতে পারলে 1 মাসের পারবো বা 1 সপ্তাহ পারবো, 1 সপ্তাহ পারলে 1 মাসের পারবো, 1 মাসের পারলে 1 বছরে পারবো, 1 বছরে পারলে সারা জীবনের পারবো। এটাই তো বিষয়। ঠিক স্যার, ঠিক স্যার। বলছিলেন যে মান্ডেস্টোলজির প্রাথমিক যে বিষয়গুলি, মানে ওই রাশি থেকে কোন কোন দ্বিতীয় থেকে কি হ্যাঁ, তা, ওগুলো তৃতীয় লিখে থেকে কি নিতে থেকে হবে, তা, ওগুলো হচ্ছে এগুলি স্যার আপনাদের বলে লিখে দিন। নিতে হবে। লিখে না নেওয়া পর্যন্ত মনে থাকবে মানে না। এগুলি স্যার ওইটা লিখে বললে স্যার লিখে নিতাম, আর না আজকে বলবেন স্যার? না, না, আজকে বলবো না, আচ্ছা স্যার, বলবো ঠিক না, আছে। কথাই আটকা যাচ্ছে। আমি মোটরসাইকেলে উঠি না কখনো, তো আজকে মোটরসাইকেলে উঠতে হয়েছে। ওই একটা ওই লিস্টটা টিস্টটা পাননি স্যার? শিল্প একাডেমি আর কি উদ্বোধন হচ্ছে, সেটার নাম হচ্ছে কি জানো, আহ সুরশ্রী না কি যেন নাম দিল, সুরশ্রী স্যার, সুরশ্রী। হ্যাঁ সুরশ্রী। সেই উদ্বোধনীতে যেতে হলো আমাকে, মিউজিক স্কুল এইটা উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনীতে যেতে হলো। তার জন্য ওই মোটরসাইকেলে উঠে যে ঠান্ডা লেগে গেল, কারণ গাড়ি নিয়ে যদি যাই তাহলে আবার আমার এদিকে পঞ্জিকার কাজ ওরা করতেছে, ওই কাজ বন্ধ হয়ে যায়। কারণ আমার পাইলটও তো পঞ্জিকায় সবচেয়ে, আমার 4 জনের ভিতর আমার পাইলট বেশি দক্ষ, পঞ্জিকার কাজে বেশি অ্যাডভান্স। তা ওকে যদি নিয়ে যাই তাহলে স্যার, দেখা যাচ্ছে ওদিকে কাজ বন্ধ হয়ে যায়। কে স্যার, স্যার আপনার পাইলট কে? আপনার টিমটার একদিন পরিচয় করে দিন স্যার সবার সাথে, আমরা অন স্ক্রিনে দেখতে চাই স্যার আপনার টিমটারে। টিমকে তো এমনি কম বেশি করে তো সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখেছি, দেখি দেখি তারপরে স্যার। সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখেছেন, কিন্তু একসঙ্গে দেখেন নাই। যেমন একসঙ্গে আমরা একটা টক শো করেছিলাম, একসঙ্গে সবাইকে নিয়ে, আমার এই সৈন্যদের নিয়ে, আমার ওই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো দিনাজপুর থেকে এক ভদ্রলোক ফোন দিলেন, যে প্রথমে দেখলাম যে এরা বসা আছে, এদের মুখ টুকের দিকে তাকায় ভিডিওটা, প্রথমে ভাবলাম যে এরা কি কথা বলবে, এত কথা বলতেই পারছে না। তা আপনার সৈন্যরা দেখি সে তোতা পাখির মতো শুধু বলেই যাচ্ছে। তাই এই আমার সৈন্যরাই তো আমার শক্তি, আমার এমনি আমার শক্তি কোথায়? কিন্তু ওরা এখন আমার মনে হয় যে আর বেশি না, 6 মাস যদি ওদের নিয়ে ভালো মতো বসে থাকা হয়, তো আমি আজকে মারা গেলে, যেমন একজন বলেই ফেলেছে যে আমরা জীবনে পারবো এই পঞ্জিকা বের করতে, কয়েকটা জায়গা যদি শুধু দিয়ে দেন আমরা পারবো, এরা পারবো। 5-6 মাস ওদের পিছনে যদি ওই কয়েকটা জিনিসকে ভালো করে একটু বুঝাই দেওয়া হয়, যাতে ভুল না করে ফেলে, তাহলে পারবে, ওরা পারবে। আমার অদূর ভবিষ্যতে না থাকলেও চলবে। তা সেই সৈন্যকে না নিয়ে আমি আর কি ওই উদ্বোধনীতে গেছিলাম, এই জন্য এই ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, তাহলে সূত্রটা আজকে লেখায় দিতে পারলে ভালো হতো। যাই হোক, পরে পরে একদিন। তারপরেও এখানে একটা ভালো টপিক্স এর আলোচনা হচ্ছে, এটাই আলোচনা হোক আগে। তাহলে এবার কর্কট রাশির দেশ বা কর্কট রাশির লোক, হ্যাঁ, করেন স্যার। আপনি তো বলছেন না যে এখান থেকে কি কি বের করা যাবে। যেমন একটা জিনিস তো বলতে পারেন যে কর্কট রাশির লোক তার ভাগ্যস্থানে রাহু থেকে রাশির উপর দৃষ্টি দিয়েছে, অর্থাৎ তার মনোপীড়া, শরীর পীড়া বা বিভিন্ন রকম দিক হবে, তার ভাগ্যে একটা কালো মেঘ কিন্তু দেখা যাবে এবছরটায়, এটা তো বলতে পারেন। বা দেখা যাচ্ছে পঞ্চম ভাবে রাহু আর শনির দৃষ্টি পড়েছে, অর্থাৎ কর্কট রাশির দেশ আমেরিকার ভাগ্যাকাশে, মানে তার বিদ্যা ভাব বা গবেষণা বা ধরুন আবিষ্কারের ক্ষেত্রে
মহাকাশ গবেষণা বা প্রাণদায়ী ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে, এইসব আবিষ্কারের ক্ষেত্রে তারা পিছিয়ে যাবে এবছর ভালো কিছু করতে পারবে না, এমন কথা তো বলতে পারতেন। পঞ্চম ভাবে তো দেখতেই পাচ্ছেন যে পঞ্চম প্রতি মঙ্গলের সাথে হ্যাঁ, স্যার। দুটি গ্রহ সে দৃষ্টি দিয়ে বসে আছে পঞ্চম ভাবে। আবার রাশির উপর সে রাহু হুম, কিন্তু তার দৃষ্টি দিয়ে বসে আছে। তাহলে এটা তো বলতেই পারতেন, এগুলো তো আপনারা শিখেছেন। কি দেবদাস বাবু, ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই না স্যার, ঘর ঠিক আছে স্যার। দৃষ্টি তো এই বছরের মধ্যে ঘরটার উপরে শনি রাহুর দৃষ্টি তো প্রতিনিয়ত থাকছে, মানে 365 দিনের কোনো দিনেই দৃষ্টি তার সরছে না, দৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে। হুম, ঘরের অধিপতি ঘুরছে, কিন্তু ঘর তো ঘুরছে না, ঘর তো ঘরের জায়গায় থাকছে। তাহলে রাশিটাও রাশির জায়গায় থাকছে, হুম, রাশিটা ঘুরছে, ঘরটা তো ঘুরছে না। তাহলে রাশি আর পঞ্চম এই দুইটা জায়গা তো তার খারাপ ঠিক স্যার। যাবেই। হ্যাঁ, হুম, আর তৃতীয় কেতু, তৃতীয় রাহুর দৃষ্টি, তাহলে ধৈর্য, সাহস, মনোবল, জনবল, যে বিশ্ব বড় যে দেশ, ওদের জীবনে ধৈর্য চ্যুতি ঘটবে, ওদের যে ভাই ভাই কলহ বিবাদ বাঁধবে, মিত্র দেশের সাথে যে অশান্তির সৃষ্টি হবে, এটা কিন্তু কোনো রকমের হবে না, এ কথা তো বলতে পারতেন, বলতে পারতেন না? পার্শ্ববর্তী দেশগুলিও স্যার, হ্যাঁ পার্শ্ববর্তী দেশগুলিও স্যার ভ্রাতৃ শত্রুতা করবে, সমদেশ, যেহেতু কেতু আছে। কথা হবে যে ভ্রাতৃ সম দেশের বাকি সঙ্গে তার সম্প্রীতি নষ্ট হবে, ভ্রাতৃতুল্য হুম, দেশের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে, এ কথাটা তো বলতে পারতেন, বলতে পারতেন না? হুম, হুম, স্যার। স্যার আপনি বলে ঠিক আছে দিচ্ছেন, স্যার। এইবার তো ক্লিয়ার হচ্ছে বিষয়টা। আপনি আমি একটু তো জিজ্ঞাসা বলে করুন স্যার। দিচ্ছি, আমি তো আজ ধরেন 20 বছর ধরে 22 বছর ধরে বিভিন্ন জায়গায় লিখতেছি, বিভিন্ন জায়গায় বিশ্ব পরিস্থিতি বা রাষ্ট্রগত ব্যাপার স্যাপার এগুলো লিখি। হ্যাঁ, তো এগুলো লেখার ভিতর দিয়ে আমি তো ওগুলো